আমরা নৈতিকতা কিংবা মূল্যবোধের যে বিষয়গুলো ছোটবেলা থেকে শিখে আসি সেগুলো কি নিরুদ্দেশে গেছে? ধন্যবাদ আপনাকে। সমস্ত আলোচক সহ যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। একটা সরকার যখন পুরো রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে জবরদস্তি করে ক্ষমতায় থাকে, তখন সেখানে আর নৈতিকতা, ন্যূনতম নিয়ম নীতির আর কোনো জায়গা নেই। এটাকে পায়ে দোলে কিংবা নির্বাসনে পাঠিয়ে তারপরেই বাকি যাত্রা শুরু। ফলে এই আলোচনাটাই প্রথম পয়েন্টেই নাই। নৈতিকতার কোনো প্রশ্নের আর কোনো জায়গা নেই যখন একটা সরকারের জনগণের সম্মতির ভিত্তিতে যে বৈধতা সেটা আর থাকে না। তার নৈতিক বৈধতাটা কিভাবে আসে? জনগণ ভোট দিয়েছে, তারা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, সরকার গঠন করেছে। যেখানে জনগণই আর ভোট দিতে পারে না সেখানে আর তার কোনো নৈতিক বৈধতার জায়গা থাকে না। এখন বাংলাদেশে আইন কানুন এমন করে রেখেছেন, আপনি এক ভোট পেলেও আপনি নিজেই সিল মেরে দিয়ে নিজেকে সরকার ঘোষণা করলেন, জবরদস্তি করে থাকতে পারলে আপনি সরকার। তো সেটা যতক্ষণ জবরদস্তি করে থাকতে পারেন ততক্ষণ আপনি থাকতে পারেন, সেই অবস্থার মধ্যে আমরা আছি। আমি বলবো এ কথা ঠিক যে বাংলাদেশে দুর্নীতি আগেও ছিল। বিএনপি সরকারের আমলেও দুর্নীতি হয়েছে, এর আগেও যে জেনারেল এরশাদ সরকারের আগে দুর্নীতি হয়েছে, তার আগের সরকারও হয়েছে, তার আগের সরকারও হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে দুর্নীতি এখানে কিন্তু একটা বড় ঘটনাই সবসময়। কিন্তু গত 15 বছরে, বিশেষভাবে 14 সালের পর থেকে এখন 24-এ, সেই 10 বছরে যে রাষ্ট্রের স্বরূপ এবং তার গতিমুখটা তৈরি হয়েছে, মানে একটা চরিত্রগত, কাঠামোগত, প্রাতিষ্ঠানিক পরিবর্তন, সেটা হচ্ছে যে রাষ্ট্র নিজেই হচ্ছে দুর্নীতির একটা প্রাতিষ্ঠানিক এবং কাঠামোগত পৃষ্ঠপোষকতার জায়গা, এবং সেই প্রক্রিয়াটাকে সে তৈরি করছে। কেমন বাস্তবতার মুখোমুখি আমরা কেন হলাম? কারণ হচ্ছে আপনি বিনা ভোটে যখন আপনি ক্ষমতায় থাকবেন তখন একটা বিনিময় থাকতে হয়। এই যে আজিজ সাহেব 18 সালের নির্বাচনের পরে বলেন এরকম নির্বাচন তিনি আর কোনোদিন দেখেন নাই তার জীবনে, এইটার তো একটা বিনিময় আছে না? এই যে আপনি নির্বাচনটা পার করে দিলেন, এরকম একটা নির্বাচন, রাতের বেলা ভোট ডাকাতির নির্বাচন, তার বিনিময়ে উনি এই যে সহায় সম্পদ করবেন এইটাকে ধরা হবে না। জেনারেল আইজিপি ছিলেন, র্যাবের চিফ ছিলেন বেনজির সাহেব, তিনি যে 14 থেকে 18 তার দণ্ড প্রতাপে গুম খুন, বিরোধী দলের নেতাদেরকে কি করা, প্রার্থীদের উপরে দৌড়ের উপরে রেখে জেলে ঢুকিয়ে এইসব কাজ, এগুলোর তো বিনিময় আছে। বিনিময় হচ্ছে এরকম কত শত একরে রিসোর্ট, কতগুলো ফ্ল্যাট, কত বাড়ি, কত ডলার, কত কিছু বিদেশে। এবং বিনিময় এটাও যে ওনার মতো একটা সাবেক আইজিপি, উনি অন্য পাসপোর্ট ইস্যু হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানে না। ওনার মতো একটা মানুষ এয়ারপোর্ট দিয়ে চলে যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানে না। তো এগুলো তো সরাসরি বিনিময়। এখন মতিউর সাহেব এত বিরাট বিরাট সম্পদ করলেন, হ্যাঁ, ছাগল কাণ্ড না হলে আর ওনারটা কেউ ধরতো না। এবং এই যে জায়গাটা, এটা মানে হচ্ছে যে প্রাতিষ্ঠানিকভাবে আপনি এই কাজগুলো করতে দিচ্ছেন, বিনিময়টা হচ্ছে আপনি আমাকে ক্ষমতা রাখবেন, তার জন্য তাকে ব্যবহার করা হবে। আর আমার দিক থেকে প্রাপ্ত হচ্ছে আপনাকে ক্ষমতা রেখে আমি যা ইচ্ছা তাই করার লাইসেন্স পাবো। এই যে প্রাতিষ্ঠানিক আয়োজনটা, এইটা বাংলাদেশের নতুন ঘটনা রাষ্ট্রের চরিত্র, স্বরূপ এবং তার গতিমুখের দিক থেকে। আপনি ব্যাংকের হিসাবটা দেখেন, 5 লক্ষ কোটি টাকার উপর খেলাপি ঋণ। আপনি যদি হিসেব করেন এই 15 বছরে কতবার ঋণগুলো পুনর্তফসিল করা হয়েছে, আপনি যদি হিসেব করেন 8,000 কোটি টাকার উপরে কেবল এই কয়েক বছরে আপনার ঋণের সুদ মাফ করা হয়েছে, কত ঋণ মওকুফ করে দেওয়া হয়েছে কোন কোন কোম্পানিকে। ভারতে যেমন আদানি আম্বানি এই সরকারের পৃষ্ঠপোষকতা একটা বিরাট ধরনের নিয়ে পাচ্ছে বলে বিরোধী দল সেখানে অভিযোগ করে। বাংলাদেশে আমরা দেখি এসালম কিংবা সামিট কিংবা বেক্সিমকো কিংবা এরকম অনেক নাম বলতে পারবেন, কিংবা নাসা গ্রুপ, আমরা দেখছি যে নানা ধরনের এই ব্যাংকের সুবিধা আইন করে যে সুবিধাগুলো দিয়েছেন, আইন করে সুবিধা দিয়েছেন, বিদ্যুতের সংকটকে পুঁজি করে আপনি কিভাবে কতিপয়ের পকেটে সব ঢুকাবেন তার জন্য দায় মুক্তি। আপনি শেয়ার বাজারে আইনের সুবিধা নিয়ে কিভাবে প্রাতিষ্ঠানিকভাবে কতিপয় কোম্পানি মানুষের পকেট ছুট নিচ্ছে। টাকা পাচার হয়ে যাচ্ছে ব্যাংকিং চ্যানেলে, আমদানি রপ্তানির কারসাজি করে টাকা পাচার হয়ে যাচ্ছে উন্নয়নের নামে। যে $100 বিলিয়ন বিদেশ থেকে ঋণ করেছেন, দেশ থেকে ঋণ করেছেন, সেই টাকা বড় বড় বাজেট করে করছেন, সেখান থেকে টাকা চুরি করছেন, টাকা হুন্ডি করে বিদেশে পাঠিয়ে দিচ্ছেন। এই যে পাচার ব্যাংকিং চ্যানেলে, হুন্ডি চ্যানেলে, এর ফলাফল আজকে রিজার্ভ কোন জায়গায়? তারপর এখন আমরা খবর পাচ্ছি আমাদের নাকি মানে কি বলে, আমি দেখলাম একটা সংবাদ মাধ্যমে যে প্রায় $22 বিলিয়ন মতো আমাদের রপ্তানি আয় বেশি দেখানো হয়েছে। হ্যাঁ, সেটা বর্তমান বাস্তবতাকে আমরা বলতেই পারি যে দুর্নীতির মূল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে। প্রশ্নটি আমি আপনার কাছে রেখে যাচ্ছি, আমাকে একটু বলতে দেন। সেটা হচ্ছে এই যে
আপনি রপ্তানি বেশি দেখাচ্ছেন, পুরো জিডিপি বেশি দেখাচ্ছেন, এটা কিন্তু প্রাতিষ্ঠানিক আয়োজন। এই যে প্রশ্ন ফাঁস এতদিন ধরে চললো বিসিএস এর মতো জায়গায়, আপনি যদি এইরকমভাবে একটা প্রশাসন সাজাতে চান, আপনার এমন ধরনের লোক দরকার যে আসলে এই কাজগুলো করবে। ফলে প্রশ্ন ফাঁস করে ওইসব লোকগুলোকে চাকরিতে দিতে হবে আপনার। ফলে প্রশ্ন ফাঁসটা কেবলমাত্র ওই এক মানে গাড়ি চালক কিংবা কোনো একজন উপপরিচালক, আমার মনে হয় যে এটা একটা সিস্টেমিক